সব মামলা প্রত্যাহার করে শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকার গেজেট প্রকাশ করে মামলা থেকে অব্যাহতি দিলে তার ফেরার পথে আর কোনো বাধা থাকবে না। ১৬ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১/১১-র জরুরি অবস্থার সরকার ও পরে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে মামলা হয় অর্ধশতাধিক। এর মধ্যে সাজা হয়েছে ৬ মামলায়, কিছু স্থগিত। ২০০৭ সালে গ্রেফতারের পর বন্দিদশায় নির্যাতনের শিকার হন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফেরা হয়নি দেশে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর তারেক রহমানকে দেশে ফেরানোর প্রত্যাশা তৈরি হয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মামলায় অনেকের সাজা মওকুফ বা প্রত্যাহার হলেও বড় ধরনের অগ্রগতি নেই তার বিষয়ে। তাই আইনি জটিলতার দ্রুত অবসান চায় বিএনপি। এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত সময়ের মধ্যে তার ফিরে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সকল মামলা প্রত্যাহার করে তার নামে যে সাজাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে তাকে, এটা ১ ঘন্টার বিষয়। এটা আজকে যে কোনো সময় একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা প্রত্যাহার করা যাবে। আইনজীবীরা বলছেন, সরকার চাইলে আইনি বাধা সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব। এই মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সে কারণে তিনি সরকার যদি ইচ্ছা করেন তাহলে পরে তাকে এই মামলার থেকে অব্যাহতি দিতে পারেন, এবং অব্যাহতি দিলে জনাব তারেক রহমান সাহেবের দেশে আসতে কোনো বাধা নাই বলে আমি আইনজীবী হিসেবে মনে করি। এই জ্যেষ্ঠ আইনজীবী আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক পথে এগুচ্ছে কিনা এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি মনে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। অন্যদিকে জাতীয় পার্টি ও জামাত ইসলামী মনে করছে সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে, সংস্কার ও নির্বাচন কতদিনের মধ্যে শেষ হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনও সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। রাষ্ট্র সংস্কারের শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তাদের মতামতের ভিত্তিতেই শুরু হবে সংস্কারের পরবর্তী কার্যক্রম। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হওয়া উচিত দ্রুত নির্বাচন দেয়া, তা না হলে ব্যর্থ হওয়ার শঙ্কা আছে। আমরা মনে করি তাদের প্রধান কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু তারা নির্বাচনের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছে সংস্কারে। যেই সংস্কার করতে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে ৫ থেকে ১০ বছর সময় লাগবে, যে তারা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হওয়া উচিত ছিল বলে মনে করছেন দলটির মহাসচিব। আমরা এই সরকারের কর্মকাণ্ডে খুশি, তবে একটা জিনিস বলবো, সেটা হলো এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কন্ট্রোল হয়নি। এদিকে জামায়াতে ইসলামী মনে করছে অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে, তবে নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করে দলটি। এমন একটা কঠিন অবস্থার পরে এতগুলো চ্যালেঞ্জ সামনে রেখে এই সময়টাকে খুব একটা পর্যাপ্ত যথেষ্ট বলে আমার মনে হয় না। খুব স্বল্প সময়ে তারা যতটুকু এগিয়েছেন, যতটুকু অগ্রগতি তারা লাভ করেছেন, সেটা ব্যাপারে আমরা আশাবাদী। তবে দলগুলো মনে করছে
অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ গেজেট প্রকাশ করা হয়। সংস্কারের পূর্ণাঙ্গ কমিটি পাওয়া 5 কমিশন হচ্ছে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও জনপ্রশাসন। তবে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ এখনও বাকি রয়েছে। প্রতিটি কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে। এছাড়া গেজেটে বলা হয়, কমিশন চাইলে আরও সদস্য যুক্ত করতে পারবে। এ সংস্কার কমিশনের কার্যক্রম 3 অক্টোবর শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। সংক্ষিপ্ত সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেয়া হবে গার্ড অফ অনার। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টার সঙ্গে হবে 1-to-1 বৈঠক। এতে আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রম অভিবাসন সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। চাওয়া হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে বিস্তারিত। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। সন্ধ্যা 6টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। জনাব আসিফ মনির, আপনাকে স্বাগত। আমরা শুরুতেই জানতে চাচ্ছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যের কথা আমাদের জানা, এবং এই সফরটি দীর্ঘদিন পর, অর্থাৎ মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর বাংলাদেশে আসছেন। মূলত মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটি সম্পর্ক রয়েছে এবং বড় একটি খাত এটি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার কি কি উদ্যোগ নিলে শ্রমবাজার আবার আগের মতো ফিরে আসবে, সচল হবে? বিস্তারিত আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের অনেক দিনের একটা সম্পর্ক শ্রমবাজারের, এবং সেখানে জটিলতাগুলো অনেক দিন ধরে আছে। এগুলো হয়তো সহজে বা খুব দ্রুত নিরসন হবে না, তবে আমরা আশা করতে পারি যে সর্বোচ্চ পর্যায়ে যেহেতু বৈঠকটি হচ্ছে, যদিও অল্প সময় এবং এর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, সবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কিছু কিছু যে জটিলতাগুলো আছে সেগুলো নিরসনের প্রক্রিয়াটা শুরু হতে পারে। অন্তত তারা দুজনে, আমার মনে হয় যে সেই জায়গাটা নিশ্চয়ই তারা আলাপ করবেন যে আমাদের নিরসন হওয়া দরকার এবং সেটার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা দুর্নীতির কথা শুনেছি, বিভিন্ন চক্র রয়েছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে এর আগে যারা যেতে পারেনি, বিশেষ করে সাম্প্রতিককালে 17,000 অভিবাসী শ্রমিকদের কথা আমরা জানি, ভবিষ্যতে যারা যাবেন এবং ওখানে এখন যাদের হয়তো বৈধতা নেই, সবগুলো বিষয়ই হয়তো যদি অন্তত নীতিগতভাবে তারা একমত হতে পারেন, এটার জন্য বিভিন্ন কমিটি গঠন করে হোক বা অন্যান্য বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দিয়ে সমাধান করা যেতে পারে, এটা আশা আমরা করতে পারি। এবং সেটা হয়তো একটা টাইম ফ্রেমও তারা আলাপ করতে পারেন যে ঠিক আছে, আগামী কয়েক মাসের মধ্যে আমরা অন্তত দৃশ্যমান দেখব এই পরিবর্তনগুলো। জনাব আসিফ মনির, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, মালয়েশিয়ার সাথে তো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। কোন ক্ষেত্রে আসলে জোর দেওয়া উচিত, এবং অর্থনীতির যে বিষয় রয়েছে সেই দিক যদি তাকায়, তাহলে শ্রমবাজারের পাশাপাশি আর কোন ক্ষেত্র আছে এখন? ধন্যবাদ। আপনারা বলছিলেন আপনাদের সংবাদই যে আরো কয়েকটি বিষয়ে আলাপ হবে। সামনে একটা আঞ্চলিক অর্থনৈতিক জোটের মিটিং আছে, বিমস্টেক, যেটা আমরা জানি যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে জয়েন করবেন। সেটিতে বিশেষ করে অর্থনৈতিক সৌহার্দ্য এবং যেই দ্বিপাক্ষিক জায়গা বা বহুপাক্ষিক জায়গাগুলো আছে সেগুলো আলাপ হবে। আরেকটি যেটা আপনারা বলছিলেন যে রোহিঙ্গা বিষয়, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় যে জোট আছে আসিয়ান, এর আগেও আমরা দেখেছি যে জাতিসংঘে এটা আলাপ হয়েছে যে আসিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারাও বলেছেন যে আসিয়ানের সাথে আলাপ করে, অর্থাৎ এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জোট আছে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারেন। তো সেক্ষেত্রে মালয়েশিয়া আমাদের যদি একটা ভালো সম্পর্ক হয়, মালয়েশিয়া আমাদের হয়ে সেখানে কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে। আর এখানে বিভিন্ন সময় আমরা আলাপগুলো করেছি রোহিঙ্গা বিষয়ে, যে অনেকগুলো অপশনের ব্যাপার আছে, তাদের প্রত্যাবাসন হোক, মিয়ানমারের সাথে আলোচনার বিষয় হোক,
অথবা তৃতীয় কোনো দেশে যাওয়ার বিষয় হোক, সবগুলো নিয়েই একটা সম্ভাবনা রয়েছে। অন্তত যদি শুরু হয় সেই আলাপগুলো, ভবিষ্যতে সেটার একটা জায়গা দেখব। আমি তিনটি দিকে মনে করি যে বেশি গুরুত্বপূর্ণ আমার দিক থেকে মনে হয়েছে অর্থনৈতিক জায়গা থেকে রোহিঙ্গা বিষয় এবং অবশ্যই শ্রমবাজারের বিষয়টি। জনাব আসিফ মনির, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্ক রয়েছে আনোয়ার ইব্রাহিমের। সেই সুসম্পর্কের খাতিরে বাংলাদেশ বিশেষ কোনো সুবিধা পেতে পারে কিনা মালয়েশিয়ার কাছ থেকে? অবশ্যই দেখুন, আমরা দেখেছি যে খুব দ্রুত, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যারা কারাবন্দী ছিলেন বাংলাদেশিরা, তাদেরকে মুক্ত করার ব্যাপারে সরাসরি তিনি সেখানে রাষ্ট্রপ্রধানের সাথে ফোনে কথা বলেছেন এবং সেটার একটা সমাধান করেছেন। তো এখানে বোঝা যাচ্ছে যে আসলে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি রয়েছে সারা বিশ্বে একজন বিশ্ব নেতা হিসেবে, সেটা কাজে বিভিন্ন সময়ই লাগবে। মালয়েশিয়ার ক্ষেত্রেও সেটা হবে বলে আমরা আশা রাখতে পারি, কারণ খুব অল্প সময়ের ব্যবধানে আমরা শুনেছি যে এই সফর এবং বৈঠকটি আয়োজিত হয়েছে। তো এটা একটা দৃষ্টান্ত কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমরা দেখব যে দ্বিপাক্ষিক জায়গাগুলোতে সরাসরি ওনার হস্তক্ষেপ বা ওনার পরামর্শে বিভিন্ন জায়গা থেকে আমাদের এক ধরনের একটা সহযোগিতার জায়গাগুলো বৃদ্ধি পাবে। জনাব আসিফ মনির, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ সফরে আসছেন। সেই সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কি কি বিষয় প্রাধান্য পেতে পারে, এ নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ জনাব আসিফ মনির। কাতার এবং মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়া ও অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে ওই দুই দেশে বন্দি থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের এ তথ্য জানান প্রেস সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালবেলার প্রতিবেদন কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে মালদ্বীপে বন্দি বাংলাদেশিদের ফিরিয়ে আনার চুক্তি খসড়ার অনুমোদন করা হয়। এছাড়া কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফিরিয়ে এনে সাজা সম্পন্নের চুক্তি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। কাতার বা মালদ্বীপের সেন্টেন্সড হয়েছেন, তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো, যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই জেল টার্ম তারা কমপ্লিট করতে পারবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, টাকার বিনিময়ে ডিসি নিয়োগ নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়, আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2024 থেকে 2027 সাল পর্যন্ত রপ্তানি নীতিমালার অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রতি বছর $110 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় শ্রমিক অসন্তোষ নিরসনে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। ভালো কিছু পদক্ষেপ দেখবেন, সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোগ্রেসগুলো হচ্ছে সেটা শেষ হবে। শনিবার বেলা 2:30 থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে এ সংলাপ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি সহ প্রায় 150 জনকে। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের পক্ষে এবার গণহত্যার অভিযোগ করলেন জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এ অভিযোগ করেন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত দনিয়া কলেজ শিক্ষার্থী সাকিব হাসান ও লক্ষ্মীপুরের বাসিন্দা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ওসমান গনি নিহতের ঘটনায় আনা হয় অভিযোগ। এছাড়া মিরপুরের শিক্ষার্থী আহনাপের মা পারভিনও গণহত্যার আরেকটি অভিযোগ দায়ের করেন। 4 তারিখ যখন ও যায়, আমি 3 তারিখ ওকে। সেদিনের ঘটনার বর্ণনা দেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তো আমরা যতক্ষণে ওখানে যাই ততক্ষণে ওর লাশটা সোহরাওয়ার্দী মর্গে নিয়ে চলে যায়। আমার সন্তানের মাথার ভিতরে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে।
ওসমান হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জন এবং সাকিব হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ২৫ জনকে আসামি করা হয়। এছাড়া আহনাফ হত্যায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভুক্তভোগীদের বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে ট্রাইব্যুনাল। আজকে আমার ব্রিফিংয়ে আসার এটা অন্যতম প্রধান কারণ ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করা যে তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে, ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের। চিফ প্রসিকিউটর আরও জানান, হতাহতদের স্বজন বা সহপাঠীরা ট্রাইব্যুনালে অভিযোগ নিয়ে আসলে গোপনীয়তা বজায় রেখে আইনি সকল সহায়তা নিশ্চিত করা হবে। আপনাদের দিকটাও দেখে আমরা হয়তো কথা বলি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময় পার হলেও চট্টগ্রামে লাইসেন্স করা ৭৩টি অস্ত্র জমা পড়েনি। অস্ত্র জমা না দেওয়ার তালিকায় আছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরাও। এছাড়া ৫ আগস্ট থানায় হামলা করে লুট হওয়া ১০% অস্ত্র ও গুলি এখনও উদ্ধার হয়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। সময়সীমা শেষ হওয়ার পর দেখা গেছে চট্টগ্রামে লাইসেন্স করা ৭২৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৩টি এখনও জমা পড়েনি। অস্ত্র জমা না দেওয়ার তালিকায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ অনেক রাজনৈতিক নেতা। পুলিশ বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেয়ায় লাইসেন্স করা অস্ত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান পরিচালনা ও মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোতোয়ালি থানায় ৬৮টা লাইসেন্সের মধ্যে একজন অস্ত্র কিনে নেয়, ৬৭টা লাইসেন্স আছে। তো এই এর মধ্যে মোট ৬০টি অস্ত্রের জমা পড়েনি। তো এগুলোর ব্যাপারে আমরা কাজ করতেছি, কেন জমা পড়েনি। এদিকে ৫ আগস্ট চট্টগ্রাম শহরের ১৫টি থানায় হামলা হয়, লুট করা হয় ৫ শতাধিক অস্ত্র ও ১০,০০০-এর বেশি গুলি। পরে অভিযান চালিয়ে প্রায় ৯০% অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যখনই পাবলিকের হাতে যাবে বা যার হাতে যাক বা যে ধরনের গোষ্ঠীর হাতে যাক, সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। সুতরাং এই অস্ত্রগুলো যাতে কোনোভাবেই এই সন্ত্রাসী গোষ্ঠী বা নাশকতাকারীদের হাতে না যায়, সে ব্যাপারে কিন্তু আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। AK-47 কিংবা চাইনিজ রাইফেল এগুলো আসলে ক্যারি করা এত সহজ না। তো ওই সেন্সে আমাদের ধারণা অধিকাংশ অস্ত্রই আসলে আমাদের চট্টগ্রাম থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো হয়তো চট্টগ্রাম কেন্দ্রিক এলাকাতেই আছে। তো আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখনও কাজ করে যাচ্ছি এবং আশা রাখি অধিকাংশ অস্ত্রই আমরা উদ্ধার করতে পারব। অপরাধীদের হাতে যাওয়ার আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতার কথা জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ত্র উদ্ধারের সবশেষ পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিরাজগঞ্জ থেকে জানাবেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার, সিরাজগঞ্জে আমরা দেখেছিলাম যে ছাত্র আন্দোলনের সময় থানায় হামলার ঘটনা ঘটেছিল, সেই থানায় হামলার ঘটনায় মৃত্যুর ঘটনাও ছিল এবং অস্ত্র লুটের ঘটনাও ছিল। সেই থানার অস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় এবং সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা, দুইটি থানাতেই কিন্তু ছাত্র জনতার যে হামলা হয়েছিল, সেই হামলার ঘটনায় কিন্তু আমরা যতটুকু পুলিশের কাছে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ এনায়েতপুর থানা থেকে ১৩টি এবং হাইওয়ে থানা হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে ১৩টি, মোট ২৬টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অস্ত্র লুটের ঘটনা যে ঘটেছিল, এর মধ্যে পুলিশ কয়েকদিন আগে একটি এনায়েতপুর থানায় একটি পুকুর সেচে সেই পুকুর থেকে আসলে ২টি অস্ত্র উদ্ধার করেছিল এবং এখানে যে ৯টি অস্ত্র এখনো উদ্ধার বাকি রয়েছে এবং হাইওয়ে থানার যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্র কিন্তু এখনো উদ্ধার হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানির সাথে। তিনি জানিয়েছেন যে যৌথ বাহিনীর অভিযান চলছে, সর্বশেষ যে পুকুর থেকে অস্ত্র
লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। আর বাকি অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। হাটিকুমরুল হাইওয়ে থানাতেও যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এই অস্ত্রগুলো কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যেই রয়ে গেছে। সাথে থাকুন, আমরা এবার রাজশাহীতে যাব। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে কি পরিস্থিতি? অস্ত্র জমা দেওয়ার যে তারিখ ছিল এর মধ্যে কতটি অস্ত্র জমা হয়েছে আর কতগুলি জমা হয়নি, বা কারা জমা দেয়নি মূলত অস্ত্রগুলি? দেখুন, অস্ত্র জমা দেওয়ার তারিখ যেহেতু শেষ হয়ে গেছে, অর্থাৎ বৈধ অস্ত্রগুলো এখন অবৈধতে পরিণত হয়েছে এবং রাজশাহী মহানগরী সহ রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে, অর্থাৎ রাজশাহী ৮ জেলার মধ্যে যে অস্ত্র, তার মধ্যে এখন পর্যন্ত রাজশাহী রেঞ্জ যেটি বলছে সেটি প্রায় ১,০০০-এর মতো এখন পর্যন্ত অস্ত্র কিন্তু জমা দেয়নি, অর্থাৎ বৈধ লাইসেন্স করা অস্ত্র এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি। এবং লুট হয়ে যাওয়া গোলা বারুদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ গোলা বারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় বলছেন যে যৌথ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। আর রাজশাহী মহানগরীর কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী মহানগরীতে যে 12টি থানা রয়েছে এর মধ্যে 4টি থানা কিন্তু যে 5 আগস্টের যে অভ্যুত্থান এরপরে যে নাশকতা হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছিল যে পুলিশের 164টি অস্ত্র কিন্তু খোয়া গেছিল এবং সেইখান থেকে 146টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং গতকালকে 2টি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছিল, তিনি যে বিষয়টি বলছিলেন যে আসলে তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং সেই সাথে তাদের কিছু সীমাবদ্ধতা, কিছু সংকট রয়েছে, যার ফলে সবকিছু মিলিয়ে তারা তাদের অভিযান, তারপরেও তাদের যে সাধ্যমতো আছে সেটা তারা অভিযান অব্যাহত রেখেছেন। এবং এই যে খোয়া যাওয়া অস্ত্র বা বৈধ অস্ত্রগুলো অবৈধ অস্ত্রতে পরিণত হয়ে এখন যাদের হাতে রয়েছে ঠিক কতটা নিরাপদ, বা যারা সাধারণ নাগরিক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এটির অবস্থায় সব মিলে তারা বলছিলেন যে তাদের যে মাঠে একাধিক টিম কাজ করছে, সেই সাথে কিন্তু সিআরটিএকে এখন মাঠে নামানো হয়েছে, যেটি কুইক রেসপন্স টিম, তারাও কাজ করছেন। এবং সব মিলে যেটি বলছেন যে খোয়া যাওয়া অস্ত্র অথবা লুট হয়ে যাওয়া অস্ত্র এবং যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম, যৌথ বাহিনীর সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছেন। এবং তারা বলছেন যে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বা বজায় রাখতে তাদের কিন্তু একাধিক অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারা বলছেন যে অস্ত্রগুলো এখন পর্যন্ত মিসিং রয়েছে সেগুলোর জন্য ওর কোনো অপব্যবহার না হয়ে থাকে সে বিষয়ে তাদের কিন্তু তারা সতর্ক রয়েছেন এবং তাদের টিমগুলো কাজ করছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দ্রুতই বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ সব ধরনের কালাকানুন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাংলাদেশকে সব ধরনের কালাকানুন মুক্ত করা হবে। এ আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সাইবার নিরাপত্তা আইনের প্রস্তাবিত খসড়ার সংশোধনে নিয়ে মতবিনিময় সভা করে আইন মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার জন্য সাজার বিধান বাতিল সহ 4টি ধারা বাতিলের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। বেশ কিছু বিষয় সংযোজনের প্রস্তাবও রাখে তারা। তবে সভায় আইনটি সংশোধনের অযোগ্য দাবি করে এটি বাতিলের পক্ষে মত দেন সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সহ পেশাজীবীরা। আমি আন্ডার 18 ছিলাম, কাগজপত্র দেখানো হলো, 2 বছর পলাতক দেখানো হয়েছে, দেখানো হলো যে আমি ভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সব কিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে আদালতের মতো বিচার করেছে। এই ধরনের আইন আরও একটু স্পেসিফিক অ্যান্ড ফোকাসড হওয়া দরকার। সাইবার নিরাপত্তার নামে, ডিজিটাল নিরাপত্তার নামে পুরো সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, নিরাপত্তাহীনতা বোধ সৃষ্টি করেছে। কাজেই এই নামটাও থাকা উচিত না বলে আমি। তথ্য উপদেষ্টা জানান, আইনটি বাতিল না স্থগিত করা হবে, দ্রুত সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয় তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না আসলে। আইন উপদেষ্টা জানান, সকল কালাকানুন থেকে দেশকে মুক্ত করা হবে। অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব কথা বলে নিব, বাট আলটিমেটলি এটা বাতিল হবে।
পরবর্তীকালে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। সাইবার নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। প্রযুক্তি নিরপেক্ষ হতে হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসি নিয়োগে ৫ কোটি টাকা ঘুষ চাওয়া নিয়ে প্রকাশিত স্ক্রিনশট ও সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে স্ক্রিনশট ফাঁস হয়েছে তা তার নিজের ফোনের নয়। এদিকে অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠনের কথা জানিয়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই প্রশাসনে শুরু হয় ব্যাপক রদবদল। এর ধারাবাহিকতায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ৫৯ জন জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একাংশ। মন্ত্রণালয়ে হয় তুমুল হট্টগোল। এর রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরের শেষ দিকে একটি দৈনিকে ৩ কোটি টাকার চেক নিয়ে ডিসি পদায়ন এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তদন্তে ১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে অভিযোগ ভিত্তিহীন জানানোর পাশাপাশি এক যুগ্ম সচিবকে সরিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ৫ কোটি টাকা ঘুষ চাওয়ার একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। অভিযুক্ত জনপ্রশাসনের সচিব, যদিও বৃহস্পতিবার সচিবালয়ে সে অভিযোগ নাকচ করেছেন তিনি। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। এই বক্তব্যের পর সচিবালয়ে এ নিয়ে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা। জানান, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করবে সরকার। এরই মধ্যে স্বরাষ্ট্র আইন ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম, প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। একটু ফ্লেক্সিবল ভাবে আছে ওই ৩টা মেনশন করা, মানে এই নয় যে অন্যদের প্রয়োজনে যুক্ত হবে না, এটা এইভাবেই হয়েছে। এইসব অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি এইসব কথোপকথন এআই দিয়ে তৈরি কিনা তাও তদন্ত হচ্ছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছে সাধারণ বিনিয়োগকারীরা। সপ্তাহের শেষ কার্যদিবসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। পরে বিএসইসি ঘেরাও করে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। স্বৈরাচারের পতনের পর আস্থায় ফিরতে থাকেন শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা। ৬ তারিখ থেকেই টানা সূচক বেড়ে ৬,০০০ পয়েন্ট উঠে যায়, কিন্তু এর কিছুদিন পরেই শুরু হয় সূচকের উঠানামা। নতুন কমিশন গঠন করা হলেও বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। বুধবার ১৩২ পয়েন্ট সূচক কমলে হতাশ হয়ে যান বিনিয়োগকারীরা। দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নামেন তারা। শেষ কর্মদিবসে বিএসইসির সামনে জড়ো হয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন বিনিয়োগকারীরা। পরে বিএসইসির বাইরের ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। আমার মনে হয় সেটা যৌক্তিক হবে। এ সময় বিনিয়োগকারীরা বলেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে ২৭টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। মার্কেট যেভাবে চলার গতি কথা ছিল সেভাবে হয় নাই ভাই। আর যারা বসছে এখানে আমার বুঝে আসে না, তারা কি পড়াশোনা করে বসছে নাকি এমনি বসে গেছে। উনি কোম্পানিকে জেড ক্যাটাগরি দিবে বা আদারওয়াইজ উনি ডিসিশন নিতে পারে। আগে কোম্পানিকে নোটিশ করুক, নোটিশ করার পরে দেন একটা সিদ্ধান্ততে আসুক। উনি সেটা না করে হুট করে সিদ্ধান্ত নিচ্ছে, এটাতে কোম্পানির কোনো কারোই ক্ষতিগ্রস্ত হচ্ছে না তারা। আমরা জানি না বিনিয়োগ করছে, হঠাৎ করে উনি জেডে পাঠা দিছে, 5 দিন বায়ারলেস, আমাদের 30% 40% নাই হয়ে গেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, সংস্কারের নামে একের পর এক ভুল সিদ্ধান্তে বাজারে টানা দরপতন। সংস্কারটা তো আপনি একটা সিস্টেমেটিক উপায়ে করতে হবে। এখন আপনার রোগী আইসিইউতে আছে, আইসিইউতে তাকে ঠিক করে তারপরে তার ট্রিটমেন্ট দিতে হবে, তার জীবনটা তাকে বাঁচতে হবে। সে টোটাল রোগীটাকে আইসিইউতে মেরে ফেলতে। ক্ষণে ক্ষণে মুস্তফা জন্মাবে, হিরু জন্মাবে, এগুলা কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কখনোই চায় না। বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে।
বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ না করলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন বিনিয়োগকারীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ শেষ হতে পারে 2031 সাল নাগাদ। এমন অবস্থায় নতুন কূপ খননের জোর না দিলে এলএনজি আমদানি নির্ভরতা বাড়বে। এতে জ্বালানি নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও পেট্রোবাংলার দাবি 50 কূপ খননের মাধ্যমে 2 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে 60 কোটি ঘনফুট গ্যাস। দেশে দৈনিক গ্যাসের চাহিদা যখন 400 কোটি ঘনফুট, তখন মিলছে 250 কোটি ঘনফুটের মতো। জ্বালানি খাতের বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন। এজন্য ব্যবসায়ীরা দুষছেন বিদায়ী সরকারের অদূরদর্শিতা ও স্বেচ্ছাচারিতাকে। এই যে গ্যাসের সংকট, তাহলে ওনাদের পরিকল্পনাটা কোথায় ছিল? ওনারা কী ধরনের প্ল্যানিং করছে? ওনারা তো আমাদেরকে নিয়ে চিনিবিনি খেলছে। একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানে আপনি এত মস্কারা করলে তো হবে না। আপনাকে সময় মতো আমাদেরকে গ্যাস দিতে হবে। আমরা কি গ্যাসের জন্য পে করি না? জ্বালানি বিভাগের তথ্যমতে গত 1.5 দশক বছরে গড়ে 2টি অনুসন্ধান কূপও খনন হয়নি। ফলে 2017 সালে গ্যাসের মাস্টার প্ল্যানে এলএনজি আমদানি প্রাধান্য পায়। বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের উদাসীনতার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। গ্যাস সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গতি, ধীর গতি। এই ধীর গতির ফলে যে পরিকল্পনা করা হয় সেটা বাস্তবায়নে যেটা 2 বছরের সময় দেওয়া হয় সেটা লেগে যায় 4-5 বছর। সুতরাং এর থেকে বার হয়ে যদি না আসতে পারি এই ধীর গতির ব্যবস্থাপনা থেকে, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যার সমাধান হবে না। দেশের 29 গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে আছে 20টি, যেগুলোর মজুদ 7.32 টিসিএফ। বাড়তি গ্যাস পেতে 2023 সালে পেট্রোবাংলা অনুসন্ধান উন্নয়ন সহ মোট 50টি কূপ খননের উদ্যোগ নেয়, যার মধ্যে 15টি খনন শেষ হয়েছে। 35 কূপের 18টি খনন করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাকিগুলোতে বিদেশি ঠিকাদার নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রে। আমরা 14টি কূপ খনন করে যে সাকসেস রেট পেয়েছি, আমরা আশা করছি যে এই হারে যদি আমাদের সাকসেস থাকে তাহলে আমরা 600-র কাছাকাছি চলে যাব। কোনো কূপে যদি অভূতপূর্ব পরিমাণ বেশি পাই তাহলে এটা ক্রস করতে পারে। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দেখা যায় 2030-31 অর্থবছর গ্যাস ক্ষেত্রের বিদ্যমান কূপগুলোর উত্তোলন নামতে পারে 70 কোটি ঘনফুটে। তখন দৈনিক গ্যাসের চাহিদা থাকবে প্রায় 500 কোটি ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ইলিশের দাম 200 থেকে 300 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়, যা গত সপ্তাহে ছিল 1700 থেকে 1800 টাকা। দাম কমায় খুশি ক্রেতা বিক্রেতারা। লক্ষ্মীপুরে গত সপ্তাহের চেয়ে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। সরগরম লক্ষ্মীপুরের 30টি মাছঘাটি, ব্যস্ত জেলে ও আড়তদাররা। ঘাটে মেঘনার ইলিশ কম থাকলেও সাগরের ইলিশ আসছে। গত বছরের চেয়ে এই বছর তুলনামূলক মাছ অনেক কম। দীর্ঘ আজকে 3 দিন থেকে মাছ একটু দেখা দিছে, দাম একটু সামান্য শিথিল হয়েছে। ঘাটা আসতেছে, আমি আরো মনে হয় 15 দিন আগে আসছে, মাছ এরকম ছিল না, এখন মোটামুটি মাছ ঘাটা দেখা যাইতেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, যা 1 সপ্তাহ আগে ছিল 1700 টাকা। আর 1 কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কিছু মাছ পাওয়া যাইতেছে, জেলেরা পাইতে আছে, রেটও অনেক কমছে আগের তুলনায়। আগে ছিল কেজি 2000 টাকা, এখন কেজি 1500 টাকা। বড় 1 কেজি লাগছে গুড়া। আর জাটকা যাওয়া 4 কেজি, 4টা কেজি ওগুলো ছিল 600 টাকা, এখন 500 টাকা পাওয়া যাইতেছে। মৎস্য কর্মকর্তা জানান, নদীতে পানি বাড়ায় মেঘনায় ইলিশ ধরা পড়ছে। ইলিশ মাছটা হলো আমাদের সাগরের মাছ। এটা সাধারণত নদীতে যখন আপনার স্রোত হবে, পানি বাড়বে, তখন মাছগুলো উজানের দিকে উঠে আসে, তখনই কিন্তু মাছগুলো ধরা পড়ে। এখন সাধারণত বর্ষাকালে ইলিশ মাছটা ধরা পড়ে, সেই হিসাবে আমরা মনে করি যে বর্ষাকালটা ইলিশ মাছের জন্য মৌসুম। এবার লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 28,500 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাতে ঢাকা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, কি পরিস্থিতি দেখছেন? আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে ডিম এবং মুরগির দাম বেড়েছে, আজকে বাজারের পরিস্থিতি কি জানাবেন? জি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে নিত্যপণ্যের দাম কমে আসবে।
তবে যত দিন গড়াচ্ছে নিত্যপণ্যের দাম কিন্তু ততই বাড়তে শুরু করেছে। আমরা আজকে কারওয়ান বাজারের বেশ কয়েকটি পণ্যের দাম লক্ষ্য করেছি যে অনেকটাই বাড়তি। যেমন শুরুতে যদি আমি ডিমের কথা বলি, আজকের বাজারে কিন্তু ডিম ডজন প্রতি 170 টাকায় বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু গত সপ্তাহের তুলনায় বলা যায় যে 2 থেকে 5 টাকা বেশি। এবং এটা আমরা পাইকারি বাজারে পেয়েছি, কিন্তু খুচরা বাজারে কিন্তু ডিমের দাম আরও অনেকটাই বেড়েছে। যেমন আমরা বেশ কয়েকটা খুচরা বাজারেও ঘুরে দেখেছি, সেখানে আমরা 180 থেকে 185 টাকায় ডজন প্রতি ডিম বিক্রি হতে দেখেছি। তো সাধারণ মানুষের মধ্যে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা আসলে এটা নিয়ে অনেকটাই হতাশ, কারণ ডিম হচ্ছে তাদের একটা খুবই সাধারণ একটি খাবার যেটা সবাই কিনে খেতে চায়, কিন্তু ডিমের দাম এত বাড়ার কারণে তারা এখন ডিম থেকে সরে আসতে যাচ্ছে। আর আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত কিছুদিন আগে যে গরম ছিল সেই গরমের কারণে ডিমের উৎপাদন অনেকটাই কম হয়েছে। আর এই উৎপাদনের ঘাটতির কারণে কারওয়ান বাজারে সহ ঢাকার যে বিভিন্ন বাজার রয়েছে সেগুলোতে ডিমের সরবরাহ অনেকটাই কমে গেছে। সেজন্য তারা এই যে ডিম কমার যে কারসাজি সেটাকে তারা লক্ষ্য করছে যে এটার কারণে ডিমের দাম আস্তে আস্তে বাড়ছে। তবে ভোক্তারা বলছেন যে যদি এখানে সরকারের নতুন যে সরকার তাদের যদি নজরদারি বাড়ানো হয় তাহলে হয়তো ডিমের দামটা কমে আসবে, কারণ সাধারণ ভোক্তারা কিন্তু যে সিন্ডিকেটের যে কারসাজি সেটাকেই কিন্তু আবার তারা প্রধান বলে মনে করছেন। তাছাড়া কিন্তু বাজারের যে অন্যান্য পণ্যের দাম রয়েছে, যেমন সবজির দাম রয়েছে, আজকে আমরা কাঁচামরিচের দাম দেখেছি 180 টাকায় বিক্রি হচ্ছে, 280 টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়সের দাম দেখেছি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। মানে আমরা বেশ কয়েকটা সবজি দেখেছি সবগুলোর দামই প্রায় 50 থেকে 55% বেশি। আর আমরা মুরগির বাজারে গিয়েছিলাম, সেখানে মুরগির দামও আমরা প্রায় 185 থেকে 170 টাকায় বিক্রি হতে দেখেছি। আমিরুল, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার বরিশালের বাজার পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। বরিশালের কি পরিস্থিতি দেখছেন? আমরা দেখলাম যে লক্ষ্মীপুর ইলিশের দাম কমেছে। বরিশালে ইলিশ সহ মাছের বাজার এবং অন্যান্য পণ্যের দামের চিত্র জানাবেন। বরিশালে কিন্তু গত 2-3 দিন যাবত আমরা দেখছি মাছের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ার কারণে কিন্তু আসলে মাছের দামও কিছুটা কমেছে। আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটি বলেছেন যে আসলে বরিশালের বাজারে হঠাৎ করে কিন্তু আসলে মাছের দাম কমেছে এবং বেশ মাছ ধরা পড়ছে বরিশালের বাজারে। ইলিশ ধরা পড়ার কারণে কিন্তু আসলে কিছুটা হলেও দাম কমেছে এবং যেটি হচ্ছে যে আসলে বরিশালের বাজারে ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশের সরবরাহ বেড়েছে, যার ফলে কিন্তু সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই ইলিশগুলো কিনতে পারছেন। আমরা আজকে যে বাজার দরটি যদি বলি, 1200 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি মন 76,000 টাকা দরে বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে 1900 টাকা দরে, এবং 1 কেজির যে ইলিশ রয়েছে প্রতি মন বিক্রি হচ্ছে 72,000 টাকা, কেজি বিক্রি হচ্ছে 1800 টাকা, এবং এলসি সাইজের যে ইলিশটি রয়েছে অর্থাৎ 900 থেকে 600 গ্রামের মধ্যে যে ইলিশটি রয়েছে সেগুলো কিন্তু 65,000 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মন, এবং কেজি বিক্রি হচ্ছে 1625 টাকা। এর আগে কিন্তু আমরা বরিশালের যে সবজির বাজার রয়েছে সেখানে গিয়েছিলাম। সবজির বাজারের যে চিত্র আমরা দেখেছি যে আসলে সবজির বাজারে কিন্তু বেশ চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। 2-1 দিন বৃষ্টি থাকার কারণে বৃষ্টির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে আজকে কিছুটা শুক্রবার দিন, যেহেতু বন্ধের দিন, ক্রেতাদের আগমন বেড়েছে বাজারে, সেক্ষেত্রে কিন্তু মাছের চাহিদা যেমন বেড়েছে তেমন মাছের যোগানও কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু ইলিশের পাশাপাশি অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছেরও কিন্তু সরবরাহ আমরা বাড়তি দেখেছি, এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যখনই বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকে তখনই কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছের দামও কিন্তু আসলে কমতে শুরু করে, যার ফলে কিন্তু বরিশালের যে মাছ বাজার রয়েছে আজকে আমরা যেটি দেখছি যে আসলে মাছ কিন্তু কীর্তনখোলা নদীতে বেশ ট্রলার রয়েছে, তারা কিন্তু মাছ নিয়ে এই পোর্ট রোড মোকামে আসছেন এবং ইলিশ বিক্রি করছেন। যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু এই যে মাছগুলো যারা নিয়ে আসছেন জেলেদের কাছ থেকে সেগুলো কিন্তু সংগ্রহ করছেন এবং সেগুলোকে কিন্তু তারা বিভিন্নভাবে সংগ্রহ করে তারা কিন্তু যার যার আড়তে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে থেকে কিন্তু ভারতে যে রপ্তানি হচ্ছে যে ইলিশ, সেই এলসি সাইজের ইলিশটি কিন্তু তারা আসলে সংগ্রহ করার একটি প্রক্রিয়া শুরু করেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। রাজধানীর কারওয়ান বাজার এবং বরিশাল থেকে নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আসলে একটি
কার্টনের ভেতরে মিলেছে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চৌরাস্তা এলাকায় কার্টনের ভেতর এক নারীর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বাক্সটি খুলে নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত ও খণ্ডিত দেহের অংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। কিছু লোকজন এসে কার্টুনটা খুলে দেখে মানুষের পা দেখা যাচ্ছে। সাথে সাথে থানাকে সংবাদ দিলে থানার অফিসার ইনচার্জ সহ আর পুলিশ পরিদর্শক তদন্ত এবং থানার অন্যান্য অফিসার এসে দেখে একটা মহিলা লাশ খণ্ড বিখণ্ড এবং মাথাবিহীন একটা লাশ পায়। তদন্ত চলতেছে, র্যাব এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শরদোৎসব। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এই শরদোৎসব শুরু হয়েছে কখন আর চলবে কয়টা পর্যন্ত, আর কি কি থাকছে আজকের এই আয়োজনে? দেখুন, ঋতুচক্রে বর্ষার পরেই আসলে শরতের আগমন এবং এই শরৎকে ঘিরে ওঠে এই শরৎ উৎসবে। মূলত এই রাজধানীতে ইটকাঠের এই নগরীতে উঁচু উঁচু দালানে আর ভিড়ে এই যে শরতের যে আবহ, শুভ্র আকাশ, নীল আকাশ, এটি আসলে দেখা অনেকটা দুষ্কর, কিন্তু এই শরৎ উৎসবকে বা শরৎকে মনে করিয়ে দেয় এই শরৎ উৎসব এবং রাজধানীবাসীকে এই শরতের সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতি বছর আমরা দেখে থাকি যে শরৎ উৎসবের আয়োজন করা হয়। এবছরও সেই শরৎ উৎসবের আয়োজনটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সকাল 7:30টার দিকে এই উৎসব শুরু হয়েছে। একক গান, নৃত্য, কবিতায় যে শরৎ বন্দনা, সেই শরৎ বন্দনা চলছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হবে। সাংস্কৃতিক এটি এই শরৎ যে উৎসবটি, এটি আসলে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, একটি শরৎ কথন, যেখানে শরৎ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখন শরতের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবার পরে শরৎ বিভিন্ন শিশু কিশোররা এই শরতের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই যে শরতের উৎসবের যে আয়োজনটি, আয়োজকদের সাথে আসলে কথা বলছিলাম। আয়োজকরা আসলে বলছিলেন যে এই নগরবাসীকে শরতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মূলত তারা এই যে শরতের উৎসবের যে আয়োজন, সেই আয়োজনটি করেছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই ছুটির দিনে সকালবেলায় নগরবাসী তারা এই বকুলতলায় হাজির হয়েছেন, এবং অনেককে আমরা দেখেছি যে অনেক অভিভাবককে দেখেছি যে তার এখানে উৎসবে আসার সময় তার সন্তানকে নিয়ে এসেছেন, অর্থাৎ নতুন প্রজন্মের কাছে এই শরৎকে পরিচয় করিয়ে দিতে তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তানদেরকেও এই শরতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তো আমার কাছে বকুলতলা থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শরৎ উৎসব, সেখান থেকে সবশেষ খবর বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।